গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই আমার সাদামাটা ব্লগটা তোমাদের মোটামুটি ভালো লাগবে। কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। ভিডিওটা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা প্রতিদিনের মতো আমার ভালোবাসার মানুষরা দেখছো তারা শেয়ার করতে ভুলো না। তো যাই হোক, দেখো এদিকে রান্নাঘরে চলে এসেছি, এবার চা করব। আর এদিকে এই যে চাটা করে নিচ্ছি, আর এখন এই যে দুধটা দিয়ে চা করছি না, ভীষণ ভালো, মানে খুব উপকার পেয়েছি। উপকার বলতে এটা হচ্ছে মানে ভালো লাগছে, এটা দিয়ে চা করে শান্তি, দুধটা ফেটে যাচ্ছে না। তো এদিকে দেখো চা করে নিয়েছি আর চা খেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমাদের নাচের মানে রিহার্সাল চলছে, সেটা হচ্ছে মেয়ে প্র্যাকটিস করছে। আর তার সাথে যখনই আমাদের এই ছোট মাটা আসে তো তখনই ও দিদিকে মানে কপি করে। এটা খুব ভালো, দিদিকেও কপি করছে। আর যেই দেখছে যে মাম্মাম ক্যামেরা করছে, হ্যাঁ, বা মাম্মাম আমাকে ডাকছে যে খুব সুন্দর, আমি বলছি পেছন থেকে যে বাবা খুব সুন্দর হচ্ছে মা, নাচো নাচো দিদির মতো নাচো, ও না গিয়ে লুকিয়ে পড়েছে পর্দার পেছনে। তো তারপরে আবার খানিকক্ষণ নেচে নিল দিদির সাথে। দিদি যেভাবে যেভাবে নাচছে, বসে নাচলে ও বসে পড়ছে, যেটা দেখো দিদি বসে পড়লো ও বসে পড়ছে। তো এগুলো খুব ভালো। তো আমি তো মাকে বলেছি যে একটু বড় হলে, 1টা বছর গেলে না ওকে বলবে নাচে দিয়ে দিতে, তাহলে ওর যেহেতু নাচের প্রতি ন্যাকটা আছে। আর আমার মেয়েও ছোটবেলায় ঠিক এমনটাই করতো। যখনই ওই মোবাইলে ধরো কোনো গান চলতো বা কোথাও কোনো গান চলতো, ঠিক এইভাবেই নাচ শুরু করে দিত। আর ছোটবেলা থেকে নাচতে ভীষণ ভালোবাসতো, মানে নাচার প্রতি একটা শখ আলাদাই ছিল। তো আমার এই ছোট্ট মাটারও দেখছি ও ঠিক সেই রকম। আর আজকে সকাল সকাল এসেছিল, আজকে তো দিদিরা বাড়িতে নেই। কোয়েল মানে দিদি ওরা বাড়িতে নেই, তো যাই হোক ওই জন্য আজকে আমাদের বাড়িতে ও আমার কাছেই অনেকটা সময় কাটিয়েছে। মানে কোনো অভিযোগ নেই, কিছু নেই, কি সুন্দর ছিল সারাটা দিন। অন্যান্য সময় ধরো যখন পিসি টিসি থাকে তখন না ওর আবদার বেড়ে যায়। আমার কাছে আসে ঠিকই, কিন্তু খুব একটা বেশি আসতে চায় না। তবে আজকে অনেকটা সময় আমার কাছে ছিল। আমার খুব ভালো লাগে বাচ্চারা আমার কাছে এসে থাকবে, বেশ অনেকটা সময় কাটাবে। ওকেও বলি মামা মায়, ও খানিকক্ষণ থেকেই না নিচে চলে যায়। তখন মানে ধরো আসলো, কিছু খেতে দিলাম, খাওয়াটাও হয়ে গেল বা সেই কাজটা ওর হয়ে গেল, ওর আর ইচ্ছা করলো না, ও নিচে চলে গেল, তখন আর থাকতে চায় না। তো বাচ্চা মানুষ, বাচ্চাদের মন বোঝই তো, কতক্ষণ আর টিকবে এক জায়গায়। তো তখন আবার নিচে গিয়ে ঘোরাঘুরি করে, খেলা টেলা করে, আবার ইচ্ছা হলো একা একাই সিঁড়ি দিয়ে উঠে আমার কাছে চলে আসবে, মাম্মাম মাম্মাম বলে ডাকতে ডাকতে। এটা কিন্তু একটা ভালো স্বভাব হয়েছে। তো একদিকে ভালো একদিকে খারাপ, কারণ একা একা ছোট মানুষ তো সিঁড়ি দিয়ে উঠে গেলে আবার না বলেই চলে আসে। আমি যদি বলি কেন তুমি আমার নিচে থেকে ডাকতে পারো না, আমি তাহলে কোলে করে নিয়ে আসতে পারি, তখনও আবার কোনো উত্তর দেয় না। মানে যেটা ও ভাবে যে ও আমাদের সবার থেকে বড়, ও যেটা ডিসিশন নেবে সেটাই হচ্ছে ফাইনাল, বুঝেছো? মানে ও একা একা উঠতে পারে তো পারে। হুম, এরকম ব্যাপার। এবার আমরা যদি সামনে থাকি দেখি তাহলে তো হাত ধরে টেনে নিয়ে আসি বা কোলে করে নিয়ে আসি, ঠিক আছে। এবার মাঝে মাঝে ও মাতব্বরি করে একা একাই চলে আসে। যাই হোক চলো, এবার এদিকে আমি আমার ঘরে কাজকর্ম শুরু করি। তো মা তো রয়েছে নিচে, মা রান্নাবান্না করছে। আর এদিকে মানে রান্নাবান্না করবে আর কি, গুছাচ্ছে। তো আমি বললাম তাহলে আমি আমার কাজগুলো সেরে নিই। এদিকে তো বরকে স্নান করানো হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে মানে করাবো। আর এখনো হয়নি, জল গরম বসিয়েছি, একটু পরে স্নানটা করাবো। তার আগে ভাবলাম এদিকে কাজকর্মগুলো সেরে নিই অর্ধেকটা, না হলে আমার এদিকে সমস্যা হয়ে যাবে, কারণ পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। তো এই সমস্ত কিছু। আর শিবরাত্রি কে কে করলে আমাকে কমেন্ট করে জানিও তো। এবছর শিবরাত্রি সেভাবে আমি করতে পারিনি, মানে করতেই পারিনি, করা হয়নি। তো হ্যাঁ, যাই হোক পরের বছর দেখবো আবার, যদি ইচ্ছা আছে। আর ইচ্ছা তো করে কিন্তু হয়ে ওঠে না। সব সময় তার সব বছর তার হয়ে ওঠে না, তো এবছরটাও আর কি হয়ে ওঠেনি, করে উঠতে পারিনি। আর এদিকে দেখো ঘরদোরগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেছে, মেয়েকে বললাম এবার একটু নাচটা স্টপ কর, কারণ এখন যদি ঘর মুছেছি যদি নাচিস তাহলে কিন্তু পড়ে যাবি। তো দুজনেই নাচ স্টপ করেছে, এবার খাটের ওপরে বসে দুজনে মিলে খেলা করছে। আর এদিকে আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তো ওপরের ঘর মোছা হয়ে গেছে, এবার যাবো নিচে, নিচের ঘরগুলোও কিন্তু মুছে দেবো। কারণ মা ওদিকে কাজকর্ম করছে, তো আমি জল ভরতে গেছিলাম। তো জল ভরতে গিয়ে দেখি যে নিচের ঘরগুলো মুছতে হবে, আমাকে পরিষ্কার করতে হবে। আর অগোছালো দেখলে তো জানো আমার সেই কেমন একটা মানে রোগ আছে যে যতক্ষণ না পরিষ্কার করতে পারি। তো ওই জন্যই আর কি নিচে চলে আসা। আর নিচে এসে এবার এই সবার প্রথমে সিঁড়িটা পরিষ্কার করছি।
সেইটা পরিষ্কার করছি তারও কারণ আছে, তোমাদেরকে এক্ষুনি বুঝতে পারবে। কালকে না আমি কয়েকটা গাছ কিনে এনেছি, তোমাদেরকে বলেছিলাম না যে আমার ছাদে বা আমার মানে আর কি কয়েকটা ভেবেছি ব্যালকনিতে রাখবো। তবে তোমরাই বলো আজকে ব্যালকনিতে রাখার পর গাছগুলো কেমন লাগছে, সে অনুযায়ী ব্যালকনিতে রাখবো কি রাখবো না বলবো, মানে সিদ্ধান্ত নেব। আর এই যে 3টে গোলাপের চারা এনেছি, কালকে গেছিলাম আমার ব্লাউজ আনতে, আগের আগের মাসে তো 2টো ব্লাউজ বানাতে দিয়ে এসেছিলাম, সেই 2টো এনে তারপরে আরো 2টো বানাতে দিয়ে এসেছিলাম, মানে মোট 4টে আর কি। তো ওই দুটোই আর কি আনতে গেছিলাম। আনতে গিয়ে আসার সময় দেখলাম এই ফুলের, এখন তো গোলাপের চারা পাওয়া যাচ্ছে, আর দোকানে এত সুন্দর গোলাপের চারা থাকলে না মানে চোখ আটকে যায়। আমি তো নেমেই পড়েছি, টোটোর থেকে নেমে খানিকটা দেখলাম, আর আমাকে চেনে, মানে আমি তো প্রায় প্রায় গাছ টাছ কিনি ওখান থেকে, তো আমাকে চেনে ভালো মতোই। তো তারপরে দেখে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছ 3টে নিলাম, আর একটু কম করে নিয়েছে আমার থেকে, যেহেতু এতগুলো গাছ নিয়েছি, আগের দিন 2টো নিয়েছি, আজকে 3টে। আর একটা গাছ না আমাকে ফ্রিতে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর এই গাছটা দেখো, এই গাছটা কিন্তু টব সমেত, এটা পুরো রেডি গাছ, প্রত্যেকটা গাছই রেডি, তবে এটা টবের মধ্যে রয়েছে। আর এই যে এই গাছটা একটা কি নাম বললো আমার ঠিক জানা নেই, তো এই গাছটা বললো আমি বললাম যে একটু কম নিতে, তো কম একটু নিয়েছে, তারপরে এই গাছটা আমাকে এমনি দিয়েছে। আর এই যে ছোট ছোট কাপের মধ্যে দেখতে পাচ্ছ 3টে গাছ, এই 3টে হচ্ছে সূর্যমুখী গাছ। তো ওই ছোট চারা বসেছিল, ছোট চারার থেকে 3টে চারা নিয়ে এসেছি। হ্যাঁ বেঁচে যাবে একটু যত্ন করলে, তবে দেখা যাক কি হয়। আর এই ফুলগুলো না ডিপ কালার লাগছে, এটা হচ্ছে কমলা কালার, তো অরেঞ্জ কালার টাইপের আর কি। তো এই জায়গাটায় না ওই লাইটটা একটু মনে হচ্ছে কম কম আসছে না কি হচ্ছে বুঝতে পারছি না, ফ্ল্যাশ অন করেছিলাম ওই জন্য কালারগুলো একটু বেশি ডিপ লাগছে। তবে কালারগুলো ভীষণ সুন্দর, খুব সুন্দর। আগের দিন সফট কালার এনেছিলাম, সাদা আর ঘিয়ে কালার, একটু পিঙ্ক কালারের মধ্যে, তো আজকে একটু লাল গোলাপি, তারপরে হচ্ছে তোমার কমলা, এসব টাইপের কালারের মধ্যে নিলাম। তো ওই জন্য সেইটা মুছে আগে গাছগুলোকে ওখানে রাখলাম, আর এবার বাকি ঘরদোরগুলো মানে মুছে নেবো, পরিষ্কার করে নেবো। একজন আমাকে কমেন্ট করেছিল, তো সেটাই আমি ভাবলাম একটুখানি বলি। আমি যদিও মানে কমেন্ট করলে দেখো ফেসবুকে করুক বা ইউটিউবে করুক, সবসময় হয়তো রিপ্লাই করা হয় না, তো যে কারণে সবসময় আর কি রিপ্লাই ভিডিও করাও হয় না। ওই ডেলি ভ্লগিং করি, যতটুকুনি দেখানো ততটুকুনি করি। অনেক পজিটিভ কমেন্ট আসে, অনেক নেগেটিভ কমেন্ট আসে, মাঝে মাঝে যেটুকুনি উত্তর দেওয়ার প্রয়োজন বা বলার প্রয়োজন সেটুকুনি বলি, বা বাদ বাকিটা চেষ্টা করি ইগনোর করার। কিন্তু যেই কথাটা মানে বলেছে সেটা আমার সত্যি একটু খারাপই লেগেছে, কি উত্তর দেবো সত্যি আমার জানা নেই। তবে এই রকমের শুধু কমেন্টই নয়, মানে এই রকমের না অনেকেরই আমি পোস্ট দেখেছি, যে মাঝে মাঝে পোস্ট দেখি যে শ্বশুরবাড়িতে টাকা খরচা করে বাড়ি করেছি, তখন বুঝতে পারিনি, বোকা ছিলাম। আর তখন যদি বুঝতাম তাহলে হয়তো শ্বশুরবাড়িতে বাড়ি না করে নিজের একটা বাড়ি করতাম। তাহলে হয়তো সেটাকে নিজের বাড়ি বলে চালাতে পারতাম, বা নিজের বাড়ি নিজের ইচ্ছা মতো নিজে যা খুশি করতে পারতাম। তো দেখো এটা তো একটা সত্যি কথাই, যে এবার এবার সব ক্ষেত্রে কিন্তু একই রকম বললে চলে না। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে একটা মেয়েকে মানে কেউই বোঝে না, স্বামীর ঘরে না স্বামী বোঝে, আর না শাশুড়ি ভালো, কোনো দিকেই তার শান্তি নেই। একটা কথা সবসময় জানবে, হয়তো শাশুড়ি ননদ খারাপ হলেও, তাদের সাথে কিটকিট খিটখিট লাগলেও, স্বামী যদি ভালো হয় না, মানে দিন শেষে একটা মানুষের কাঁধে মাথা রেখে তুমি যদি দুটো কথা বলতে পারো না, কাঁদতে না পারো, তাহলে আমার মনে হয় সেই রকম সংসার জীবন মানে খুব কষ্টকর। সেই রকম স্বামীর বাড়িতে ঘর করা নিজের টাকা খরচা করে, মানে সেটা
মানে অন্যরকমই একটা ফিল হয়। তখন মনে হয় যে আমি কিছুই করিনি। তখন কেন করলাম? এরকম একটা মনে হয়। তবে কিছু জায়গায় যখন ভালোবাসা থাকে বা কিছু দেখো কিছু পেতে গেলে তোমাকে কিছু তো ছাড়তেই হবে, কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? তো সেই জায়গা থেকে একটুখানি স্যাক্রিফাইস করলে যদি অনেক ভালোবাসা পাওয়া যায়, সেই জায়গা থেকে নিজের টাকায় অবশ্যই করা যায়। সেটা কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে ১ম এই বললাম একটা মেয়েকে যখন কেউই বোঝে না, তখন সেক্ষেত্রে আমার মনে হয় তার একটা নিজের বাড়ি থাকাটা বড্ড প্রয়োজন। অবশ্যই সে যদি স্বাবলম্বী হয়। তো এরকমই কিছুদিন আগে একটা পোস্ট দেখেছিলাম আমি একজনের। আমাকে কমেন্টও করে অনেকে যে, "দিদিভাই, দিদি তোমার" এরকম আমি অনেক রিপ্লাই ভিডিও করেছি যে অনেকে আমাকে বলেছে, "তোমার তো একটা বাড়ি আছে, আমাদের তো একটা বাড়িও নেই।" তো সেই হচ্ছে ব্যাপার। দেখো আমারও কিন্তু এটা বাড়ি না। আবার বললে একদিক থেকে আমারই বাড়ি, তাই না? যে সংসারটাকে আমি নিজে আগলে রেখেছি, সামলে রেখেছি তাহলে সেটা আমার নয়? আমি সব কাজের বেলায় আমি, আর যখন বাড়ির বেলায় তখন সেটা আমার নয়। সেটা কি হতে পারে? হতে তো পারে না। সুখ দুঃখ সবাই একসাথে যেরকম ভাগ করে নিয়েছি সেরকম এই বেলাটাই কেন আলাদা, তাই না? তো দায়িত্ব কর্তব্য সবকিছুই কিন্তু সেই বাড়ির বউটার উপর দেওয়া উচিত। আর তার থেকে বড় কথা, দায়িত্ব কর্তব্য যখন দিয়েছো তখন তার কথার মূল্যও দেওয়া উচিত। তার কথার কোনো মূল্য নেই, তার কোনো মতামত নেই বা মতামত জানারও কেউ প্রয়োজন মনে করে না, এরকমটাও যদি নিম্ন মানসিকতার মানুষ হয় তাহলে সেখানটায় নিজের টাকা খরচা করে আমার মনে হয় বাড়ি করা সত্যিই কোনো মানে হয় না। তাই আমি নিজেও ভাবি যে সত্যি কথা মানে প্রত্যেকটা মেয়ের একটা বাড়ি হওয়া উচিত। সে যেখানেই হোক না কেন। নিজের একটা আলাদা বাড়ি মানে সেটা নিজেরই বাড়ি। না বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি। সত্যিই সেটা নিজেরই বাড়ি হওয়া উচিত। আমি আমার কথা বলছি না। হয়তো আমি চাইলেই হয়তো আমি এখানে না করে হয়তো অন্য জায়গায়ও করতে পারতাম। সেটা বড় কথা নয়। সেটা এখন হয়ে গেছে। আমারও কিছু করার নেই। তবে হ্যাঁ, আমার কোনো আফসোস নেই। এমন নয় যে খুব আফসোস আছে। সেটা ঠিকই না, সেটা নয়। তবে আমি কোনো না কোনো দিক থেকে অনেক শান্তিতে আছি জীবনে। কিছু দিকে হয়তো হ্যাঁ, অশান্তিতে ভুগি, যেটা আমার বরকে নিয়ে। ওর শারীরিক কন্ডিশন একটু অন্যরকম, যে কারণে হয়তো আমার টেনশন একটা আছেই, কষ্ট একটা আছেই। তবে দিন শেষে যখন ওর হাসি মুখটা দেখি, দুটো ভালো কথা বলে আমার সাথে। ওই যে বলি যে কাঁধে কাঁধ মানে মাথা রেখে কাঁদার একটা মানুষ যদি থাকে তোমার জীবনে, হয়তো অন্য কিছু জীবনের আর দরকার পড়ে না। তখন টাকা পয়সাও তোমার কাছে মনে হয় যে অনেক, হ্যাঁ, প্রয়োজন তো অবশ্যই আছে। তবে সেটার থেকে ভালোবাসার মূল্যটা অনেক বেশি হয়ে যায়। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। এর থেকে আর কি বলবো, সত্যি আমার কিছু বলার নেই। কারণ সবার পরিস্থিতি এক নয়, আলাদা। তো কাকে কোন পরিস্থিতিতে কখন পড়ে কোন কষ্টের কথাটা কিভাবে বলে সেটা আমি না তাচ্ছিল্য সুরে ওড়াতে পারবো, না তাকে বোঝাতে পারবো। হ্যাঁ, হয়তো দুটো কথা বোঝাতে পারবো এইটুকুনি। তার বেশি হয়তো আমি কিছুই করতে পারবো না, তাই না বলো? তো যাই হোক, আর কারো কষ্টের মুহূর্তে সেই সময় তাচ্ছিল্য করা কোনোদিনও উচিত না। হয় তাকে সাপোর্ট করো, আর যদি সাপোর্ট করতে না পারো সেখান থেকে দূরে থাকো। আমার এটাই মনে হয়। তো এদিকে দেখো, আমার এই ছোট্ট মাটা বাড়িতে গেছিল স্নান করতে। স্নান সেরে তারপরে আসলো। আমাকে বলে গেছিল যে লেবু বের করতে দেখেছে, আমাকে বলছে, "লেবুর রস করে রাখ মাম্মাম, আমি কিন্তু এসে খাবো।" তাই আমি বললাম, "ঠিক আছে, তুমি স্নান করে তাড়াতাড়ি আসো।" এবার যেই বাড়িতে স্নান করে নিয়েছে, আমি ওকে বললাম কি, "তুমি একটুখানি তাহলে দাদাকে কল করে বলো যে পুচকুটাকে দিয়ে যেতে।" এবার যেই ও কল করেছে যে ওকে দিয়ে যা, বললো লেবুর রস খাবে, কণিকা করে রেখেছে। ওমা, ফোনেই বলছে কি যে, "আমি যাব না, আমি যাব না তোদের বাড়িতে, তোরা মারিস।" মানে ও যে এত, মানে কি বলবো, কথা ঘোরায়, ওকে মারবো সেই ক্ষমতা আমাদের নেই। ও যে আমাদের কিভাবে মারে, কিভাবে তোমাদের বোঝাই আর বলি, সেই ভিডিও তো করাই হয় না। তো যাই হোক, তারপরে ওর বাবা জোর করে নিয়ে এসেছে। যেই এনেছে তখন ওই অদ্রিকাও এসেছে, দুজনে মিলে। আর যেই এনেছে তখন আর কিছু নেই, সব ভুলে গেছে। তখন বলছে, "কে মারে?" বলছে, "মা মারে।" তো এদিকে ওদের লেবু রস খাইয়ে দিলাম, আর পুচকুটাকে নিজের হাতে খাইয়ে দিলাম, কারণ ওর একটু টক টক লাগছিল। তো একটুখানি ওই গুড় মিশিয়ে তারপরে ওকে দিলাম, অল্প করে একটু। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর ওদের সবাইকে, ওরা আজকে আমাদের বাড়িতেই খেয়েছে, তো ওদের সবাইকে খেতে দিয়ে দিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, কারণ আমি তো খালি মাথায় বসে থাকতে পারি না, জানো। হয় কোনো কাজ লাগবে, নয় এডিটিং করতে হবে, নয় কিছু না কিছু আমার লাগবেই, এরকম একটা ব্যাপার। তো তারপরে ছাদে এসেছিলাম, ছাদে এসে ছাদ ঘুরতে এসেছিলাম, যে সারাদিনে তো ছাদটা ঘোরা হয়নি, তাহলে একটু ছাদটা ঘুরি। আর তোমাদেরকে ব্যালকনিটা দেখালাম না, যে গাছগুলো রেখেছি। বলতে বলতে তো বলতেই ভুলে গেলাম আসল কথাটা। তোমরা আমাকে কিন্তু জানিও যে ব্যালকনিতে জবা মানে গোলাপগুলো রাখলে কেমন লাগছে দেখতে। ওখানে কিন্তু রোদ আসে, তো রাখলে না ভালোই হবে, কিন্তু বর্ষাকালটা একটু সমস্যা হবে।
এবার যদিও নাও রাখি, একটা রাখবো আর বাকি দুটো হয়তো ছাদে দিয়ে আসবো, এরকম ব্যাপার। তোমরা আমাকে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, আমার মনে হচ্ছে ওখানেই রেখে দিই, ছাদ অব্দি আর নেবো না, এরকমটা মনে হচ্ছে। তারপরে ছাদে ঘুরতে এসে দেখলাম ছাদে একটুখানি নোংরা হয়েছে। নোংরা বলতে ওই রেগুলার আর কি জল টল দেওয়া হয়, প্রতিদিন নোংরা হয়, মানে এই নোংরাটা প্রতিদিন হয়, আমি যেন এই নোংরাটা পরিষ্কার করেই উঠতে পারি না। পাতা পুঁতি পড়ে জল দেওয়া হয়, সেই নোংরা বা মাটি ছিটে হাওয়া বাতাসে পুরো ধুলো ধুলো, ধুলো না হোক মানে ওই খানিকটা নোংরা নোংরা হয়েই থাকে। তো সেটাই আর কি, দেখো কতটা নোংরা বেরিয়েছে। যতই ভাবি যে পরিষ্কার রাখবো ছাদটা, মানে সেই ব্যাপারটা যেন হয়েই ওঠে না। এবার হয়তো যে কেউ আসলে বলবে তোমার ছাদটা পরিষ্কার, খুব পরিষ্কার, তবে ওই আর কি আমার নজরে মনে হয় যে একটু না একটু কোথাও নোংরা থেকেই যায়। তো যাই হোক, দেখো সুন্দর করে ঝাঁটা দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি, আর করে দিয়ে তারপরে ওপরে যাব, ওপরে নয়, নিচে যাব। তো তারপরে হ্যাঁ, হাত মুখ ধুয়ে এখানে হাতটা ধোবো, হাত ধুয়ে খানিকক্ষণ তিনতলার ছাদে গিয়ে কাটাবো, সময় কাটাবো আর কি। তারপরে ওই 10 মিনিট, বেশিক্ষণ নয়, 10 মিনিট মতো, তারপরে নিচে যাব। তো চলো, এবার এদিকে তো ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর তিনতলা ছাদে এসেও একই অবস্থা, এটাও একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিলাম। আর তারপরে তোমাদেরকে এখন দেখাচ্ছি, এই যে এখানে যে ফুলগুলো ফুটেছিল আগের দিন, দুটো ফুল তো ফোটাই ছিল, আর একটা ওই যে সুন্দর বড় হয়েছে। আর এখানে লেবু গাছে প্রচুর লেবু হয়েছে বেশ, এখন তো অন্য সময় বসন্ত, সব গাছে পাতা এসেছে, ফল ফুলে ভর্তি। তো চলো, আজকে ব্লগটা এখানে করলাম, কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না, ভালো থেকো, টাটা।